সার্থক তার বাবার একের পর এক অন্যায় আবদারে অতিষ্ঠ হয়ে বলতে থাকে, তার চেয়ে বরং বাবা বলো না, আমি একেবারের মতো ওকে বউ করে নিয়ে আসি আমাদের বাড়িতে। বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে সার্থকের বাবা শুধু শুধু অকারণে জেদ করতে থাকে। এদিকে সার্থকের বাবা আর সার্থকের পিসিমণি সার্থককে না বলে অন্য এক নাটক শুরু করে দেয়। এদিকে সার্থক বলতে থাকে, বাবা তুমি যে এই জেদটা করছো, এই জেদের কোনো মানে হয় বলো তো বাবা? আচ্ছা, ছেলে মেয়েদের মতো কেন শুধু শুধু তুমি জেদ করছো বলো তো? তুমি যে জেদটা করছো আদৌ তোমার কাছে মনে হয় এটা লজিক্যাল? কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে, কেন তোর কাছে এটা ইনলজিক্যাল মনে হচ্ছে কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। সামান্য একটা আবদার করেছি যে স্রোতকে না দেখা পর্যন্ত আমি কিন্তু কোনো মেডিসিন খাবো না, এটা তোর কাছে এরকম মনে হচ্ছে কেন? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আচ্ছা, আমি তোর কোনো মতেই স্রোতকে সহ্য হয় না, তা বলে তুই কি আমার সাথে এরকম করবি? তখনই সার্থক বলতে থাকে, বাবা আমি কিন্তু কোনো কিছুই বলছি না, কিন্তু তোমার একটা কথা ভুলে গেলে চলবে না। আর যাই হোক না কেন, স্রোত আমার কাছে একজন স্টুডেন্ট, আর স্টুডেন্টের কাছে যদি একজন শিক্ষক গিয়ে আত্মসমর্পণ করে, সেই ব্যাপারটা কেমন দেখায় বলো তো বাবা? এখন তো তুমি বলছো স্রোতকে এই বাড়িতে নিয়ে আসতে, আবার এক পর্যায়ে তুমি হয়তো অন্যায়ভাবে আবদার করবে যে স্রোত সারা জীবনের মতো এই বাড়িতে থেকে যাক। এখন তো এটাই আমার কাছে বোঝা যায় যে তুমি কোনোদিন আবার মুখ বলেই ফেলবে যে স্রোতকে একেবারের মতো বিয়ে করে আমি যেন এই বাড়িতে নিয়ে আসি, আর মানে আমাকে স্রোতকে বিয়ে করতে হবে। তোমার তো শুধু এটাই তো বাকি আছে বলার, তুমি বরং এটাই বলে ফেলো। তখনই কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে, তুমি তো একেবারে আমার মনের কথাই বলে ফেলেছো, কিন্তু আমার মনের কথাটা যে তোমার মুখ থেকে সর্বপ্রথম বের হবে সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে, যাক বাবা, তুই অন্তত তোর মুখ দিয়ে স্বীকার করেছিস, এটাই অনেক। জানি না, মনে হচ্ছে আমারও এটাই ইচ্ছে। এখন তুই যদি আমাদের এই ইচ্ছেটা পূরণ করিস তাহলে তো সোনাই সোহাগা। এই কথা বলা মাত্রই সার্থক চটে গিয়ে বলতে থাকে, তার মানে তোমরা কি বলতে চাইছো, এখন কি আমি স্রোতকে বিয়েই করবো? কোনোদিনও সম্ভব না, আর এটা কোনোদিনও হবে না। এই কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে, তোমার দুজনকে যতক্ষণ না আমি কাছাকাছি নিয়ে আসতে পারি ততক্ষণ আমি তো হার মানবই না। তো এই জন্য মেডিসিন না খাওয়ার নাটক করছি, যাতে তোমাদের দুজনকে এক সুতায় বাঁধতে পারি, আর যতক্ষণ না তোমাদেরকে এক সুতায় বাঁধতে পারছি ও এত সহজে শান্ত হয়ে বসার নয়। এই কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে, দাদা এই মিথ্যে অভিনয়গুলো এখন করছো ঠিক আছে, কিন্তু এর পরের স্টেপ কি হবে সেটা ভেবে দেখেছো? কারণ সার্থক একজন ডাক্তার, ও যদি পরে বুঝতে পারে, যাই হোক না কেন ওর চোখে তো তুমি ধুলো দিতে পারবে না। তখনই সার্থকের বাবা বলতে থাকে, ও ডাক্তার হতে পারে আর আমি তো ওর বাবা, ওর চোখে কিভাবে ধুলো দেওয়া যায় আর ওকে কিভাবে মার প্যাচে ফেলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তারপরও সার্থক না দমে, তারপরে আরো একটা পরিকল্পনা আছে আমার মধ্যে। এই কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে, কি বলো দাদা, কি বলছো বলো না? প্রয়োজনে আমি হসপিটালে ভর্তি হওয়ার নাটক করব, বলবো আমার বুকে অনেক ব্যথা হয়েছে। আর এত বড় নাটকটা করার পর তবুও যদি না সার্থক স্রোতকে এই বাড়িতে নিয়ে আসে, তাহলে আমি আর কোনো কিছু বলবো না, তখন আমি হাত তুলে দেব। তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে, দাদা এরকম খেলা খেলতে হলে স্রোতকেও তো আমাদের সঙ্গে সামিল করতে হবে, কিন্তু এটাই তো বড় সমস্যা। স্রোত যদি আমাদের সব কথা জানতে পারে, ও তো কখনোই রাজি হবে না, তখন তো স্রোত আমাদেরকে ছেড়ে চলে যাবে, তখন কি হবে তুমি ভেবে দেখেছো? তখনই সার্থকের বাবা বলতে থাকে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, স্রোতকে কিভাবে আমার কথার প্যাচে ফেলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেক দিনই মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো বন্ধুরা, পারলে আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করে। আর আজকে সকালবেলা উঠেই কিন্তু গরু ছাগল সবকিছু বের করে দিয়েছি, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে কিন্তু যে যার জায়গায় বেঁধে দিয়েছি। তো এইদিকে দেখো বাছুর বেঁধে দিয়েছি, আর ওইদিকে কিন্তু গরু ছাগল বেঁধে দিয়েছি। এই যে ছাগলটা আছে আর গরুটা ওই যে দাঁড়িয়ে আছে, তো ওইদিকে বেঁধে দিয়েছি। আর এখনো বাড়ির কাউকে খেতে দেওয়া হয়নি। বড় মেয়ে ওই যে পরীক্ষা দিতে যাবে, ও পড়াশুনো করছে, আর ছোটটাও বাড়ির ভেতরে বসে আছে। আর তো এই যে দেখো সজল ধারার মেশিনটা এই যে এখানেই বসিয়ে দিয়ে গেছে, মানে ওই রুমের সেই দিকটাই আছে, অপোজিটে আছে।
তো এইখানটায় একজনের ব্যক্তিগত জায়গা ছিল, তো এটা কোনো সরকারি জায়গা না, তো ব্যক্তিগত জায়গা কিনেছে কোনো রকম তার কোনো শর্ত অনুযায়ী। তো যাই হোক, আর এই যে একেবারে বাড়ির সামনে, কোনো টেনশন নেই। বাড়ির সব কাজ শেষ হলেও এখনো কিন্তু ঠাকুর পুজো হয়নি, তো পুজোর কাজও করব। আর কিরণ একেবারে ব্যস্ত হয়ে পড়েছে, কিছু খেতে দিতে হবে। আর কাল থেকে তো সবারই শরীর খারাপ, বাড়ির সবার প্রায় বড় মেয়ে বাদে। তো যাই হোক, ওরা এখন মোটামুটি সুস্থ আছে, কিন্তু আমি এখনো সুস্থ হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আর এই যে বড় মেয়ে পড়তে বসেছে, সামনেই দেখছি একটা বাটি, জানি না পড়তে পড়তে হয়তো দুর্বল হয়ে পড়ছে, জল খাচ্ছে, কত কিছু মানে বই পড়ছে, জ্যামিতি বক্স খোলা আছে, বই মেলানো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জিনিস নিয়ে বসেছে শুধু পড়তে। একটা বই পড়ছে অবশ্য, কি পড়ছে? ভূগোল। এখানে দেখো পুজোর কাজ তো কমপ্লিট হয়নি, তোমাদের বললাম। শুধু ওইদিকে নয়, এইদিকেও দেখো, মানে একজন পড়তে বসেছে, এইদিকে একটা বই ব্যাগ, ওইদিকে একটা বই ব্যাগ, ওইদিকে একটা বই, বাঘ ঘোড়া, কত কিছু নিয়ে বসেছে যে ঠিক নেই। মানে একজন যদি পড়তে এইখানে একজন, আর ওইদিকে আরো একজন বসেছে, তোমাদের দেখাই চলো। তো এই যে দেখো, এখানেও একজন পড়তে বসেছে, কি অবস্থা, একটা দুটো তিনটে। তো আমাদের যেখানে যে মানে তাহলে চিন্তা করো কে কতগুলো বই নিয়ে বসেছে। তো এখানে একজন, সেখানে একজন, এই করে কতগুলো বই মেলানো আছে দেখো। ওদের একটা রুম দিলেও হবে না, আর আমাদের বাড়িতে রুম নেই, টেনশনের কোনো কারণ নেই। আর অনেকক্ষণ থেকেই ভিডিও তো করছি, আর সাইডে দেখতে পাচ্ছ না কিরণের আওয়াজ। তো ও একটা কিছু বলতে চাইছে, তো ওর কথাটা শোনা হয়নি, তো ওর কথাটা শুনি ও কি বলছে। এই যে বলো। দাগ বসেছে কিসে? দিদি পিটছে? কোথায় দাগ বসছে বাবা? কোথায় পিটছে? ওইখানটায় পিটছে? প্রচুর দাগ বসে গেছে লাল হয়ে। শুনতে পাচ্ছ? আমাদের বাড়িতে কিন্তু কিরণ প্রচুর শান্ত, তোমরা বুঝতে পারছো কি বাবা? সবাই তোমাকে মারে, তাই না? তুমি কাউকে মারো না? না, সবাই কিরণকে ধরে মারে। তো এটা কোন দিদি মেরেছে? ওর তিনটে দিদি, তো কোন দিদি জানতে হবে। কোন দিদি মেরেছে? নাম বলো, কোন দিদি? ও দিদি, বড় দিদি না ছোট দিদি না কোন দিদি? বড় দিদি। বড় দিদি মেরে একেবারে এখানে লাল করে দিয়েছে, এটা তো অন্যায় কথা। বড় দিদির শাস্তি হওয়া দরকার, তাই না? হ্যাঁ, কি? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তো এখন বাড়ির কাজগুলো করব, মানে ধূপ টুপ দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। কিরণের এখন আবদারটা পূরণ করতে হবে, যেহেতু ওর দিদি মেরেছে, তো তার জন্য কি লোকজন ডাকতে হবে নাকি বাবা? ওকে শাস্তি দিতে হবে না? দিদিকে ওই দড়ি দিয়ে বেঁধে সেইখানটায় বেঁধে রাখবো গাছে, সারাদিন খেতে দেব না, ঠিক আছে? না, দিদির শাস্তি হোক এটা কিন্তু চাই না। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে আমাদের মতো ভালো থাকবে, সুস্থ থাকবে।